যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিশাল জয়ের পর বুধবার কুইন্সের ফ্লাশিং মিডোস করোনা পার্কে প্রথম সংবাদ সম্মেলন করেন জোহরান মামদানি। সেই সাথে মামদানি প্রত্যয় ব্যক্ত করেছেন নিউ ইয়র্কের জন্য তহবিল নিশ্চিত করতে প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন তিনি। এর আগে মামদানি জয়ে ক্ষুব্ধ ট্রাম্প নিউ ইয়র্কের উন্নয়ন তহবিল বন্ধ করে দেওয়ার পাশাপাশি শহরে সেনা পাঠানোর হুমকি দিয়েছিলেন। Whether they were the more than million who supported this campaign or the নিউ ইয়র্ক এখন দুইটা বড় সংকটে আছে, একদিকে স্বৈরাচারী প্রশাসন, আরেকদিকে জীবনযাত্রার খরচের সংকট। নিউ ইয়র্কের জন্য তহবিল বন্ধ হবে না, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব। আমার কাজ হবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা। হোয়াইট হাউস থেকে এখনো কোনো শুভেচ্ছা বার্তা আসেনি, তবুও আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে আগ্রহী। কিভাবে আমরা একসাথে নিউ ইয়র্কের মানুষের জন্য কাজ করতে পারি সেটা নিয়ে। নিউ ইয়র্কের ভোটাররা বামপন্থী জোহরান মামদানিকে পরবর্তী মেয়র হিসেবে বেছে নেয় যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন দেশের সবচেয়ে বড় শহরটি এখন কমিউনিস্ট শহর হয়ে উঠবে। এক বছর আগে আমেরিকানরা আমাকে নির্বাচিত করে নিজেদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছিল, কিন্তু নিউ ইয়র্কে আমরা সেই সার্বভৌম হারালাম। কংগ্রেশনাল ডেমোক্র্যাটরা এখন দেখাচ্ছে তারা আমেরিকার সঙ্গে কি করতে চায়। তারা একজন কমিউনিস্টকে মেয়র বানিয়েছে। এক বছর আগে আমেরিকানরা আমাকে নির্বাচিত করে নিজেদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছিল, কিন্তু নিউ ইয়র্কে আমরা সেই সার্বভৌমত্ব। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন জোহরান মামদানি। নবনির্বাচিত মেয়র মামদানি নানা কারণেই আলোচনায়, তবে বিশ্লেষকরা বলছেন মামদানির এই জয়ের সাথে সাথে তাকে মোকাবিলা করতে হবে গুরুত্বপূর্ণ অনেক চ্যালেঞ্জ। এর মাঝে একটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব। এছাড়া অর্থনীতির উন্নতি করা হবে মামদানির জন্য আরও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। মামদানির জয়ের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, এবার এটি শুরু হলো। আর এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ট্রাম্প মামদানির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বই সম্ভবত 34 বছর বয়সী মেয়র ও ট্রাম্পের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে তা বলে দেবে। যুক্তরাষ্ট্র জুড়ে ডেমোক্র্যাটদের একের পর এক সাফল্যের মধ্যে জোহরান মামদানির ঐতিহাসিক এই জয় এসেছে। এর মাঝেই ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির উন্নতি করাই হবে মামদানির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে দেশের অর্থনীতি ভালো করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি পূরণ করতে পারেননি। 12 বছর আগে ডেমোক্র্যাট বিল দে ব্লাসিও নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জিতেছিলেন অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু 8 বছর পর দ্য ব্লাসিও জনপ্রিয়তা হারিয়ে মেয়র পদ ছাড়েন। মামদানিকেও এখন সেই একই সীমাবদ্ধতা ও প্রত্যাশার মুখোমুখি হতে হবে। নিউ ইয়র্কের বর্তমান গভর্নর ক্যাথি হোকুল এরই মধ্যে জানিয়েছেন, মামদানির উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে পরিমাণ কর বাড়ানো প্রয়োজন তিনি তার বিরোধী। সমালোচকরা সতর্ক করে দিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ রক্ষণশীল নেতারা নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে বিপজ্জনক সমাজতন্ত্রী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবেন। মামদানির সামান্য ভুলও বড় করে দেখাবেন। অন্যদিকে মামদানিকে নিজের দলে থাকা শীর্ষ ডেমোক্র্যাট নেতাদেরও আস্থা অর্জন করতে হবে। তবে এসব চ্যালেঞ্জের আগে আপাতত মামদানির সামনে মূল কাজ হলো নিজেকে জনপরিসরে স্পষ্টভাবে তুলে ধরা। এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের বড় অংশের কাছে মামদানি এক অচেনা নাম। আগামী জানুয়ারিতে শপথ নেওয়ার পর মামদানির সামনে সুযোগ থাকবে একেবারে নতুন করে নিজের রাজনৈতিক ভাবমূর্তি গড়ে তোলার। মনিরুজ্জামান বাবু, ৭১।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ঘাজালা হাশমি। তিনি রিপাবলিকান দলীয় প্রার্থী জন রিডকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। ভার্জিনিয়া সিনেটে তিনি প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান সদস্য হিসেবে রাজ্যের 15তম সিনেট জেলার প্রতিনিধিত্ব করছেন। লেফটেন্যান্ট গভর্নর পদে ঘাজালা হাশমির এই জয়ের ফলে শিগগিরই ওই সিনেট আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় 2019 সালে রাজনীতিতে যোগ দেন ঘাজালা হাশমি। ওই বছর তিনি এক চমকপ্রদ জয়ে রিপাবলিকানদের দখলে থাকা সিনেটের আসন পুনরুদ্ধার করে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হন। 5 বছর পর 2024 সালে তাকে সিনেটের শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান করা হয়। প্রায় 30 বছর ধরে হাশমি শিক্ষকতা করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান 40টি বিমানবন্দরে ফ্লাইট শতকরা 10% কমানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি। বুধবার তিনি এই ঘোষণা দেন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি শাটডাউনের 36তম দিনে কার্যকর হয়। ডাফি জানান, এয়ার ট্রাফিক কন্ট্রোল নিরাপত্তা ঝুঁকির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আকস্মিক এই সিদ্ধান্তে বিমান সংস্থাগুলোকে মাত্র 36 ঘন্টার মধ্যে ফ্লাইট সূচি ব্যাপকভাবে কমাতে হচ্ছে। ফলে যাত্রীরা আতঙ্কিত, আগামী কয়েকদিনের ভ্রমণ অনিশ্চয়তা নিয়ে বিমান সংস্থাগুলোর গ্রাহক সেবায় যোগাযোগ করছেন। ট্রাম্প প্রশাসন ডেমোক্র্যাটদের উপর চাপ বাড়ানোর কৌশল হিসেবে এই পরিস্থিতি ব্যবহার করছে, যাতে তারা সরকার পুনরায় চালু করার পক্ষে ভোট দেয়। অন্যদিকে ডেমোক্র্যাটরা বলছেন, রিপাবলিকানরা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা ভর্তুকি নিয়ে আলোচনায় অনিচ্ছুক থাকায় এই সংকট তৈরি হয়েছে। এদিকে শাটডাউন শুরু হওয়ার পর থেকে ব্যাপক কর্মী সংকটের কারণে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হচ্ছে। বিমান সংস্থাগুলোর দাবি, এখনো পর্যন্ত অন্তত 32 লাখ যাত্রী এর প্রভাবের মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে কার্গো বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার ফলে সৃষ্ট অচল অবস্থা মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে রাজ্যটির গভর্নর অ্যান্ডি বেশিয়ার। দুর্ঘটনার পরই বিশাল অগ্নিকাণ্ড ঘটে। কর্মকর্তারা জানান, বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে 1,44,000 লিটার জ্বালানি ছিল, আর বিমানটিতে থাকা বিপুল পরিমাণ জ্বালানির কারণে এই ঘটনা ঘটে। এদিকে লুইসভিলের মেয়র ক্রেগ গিনবার্গ জানান, বিমানবন্দরটি আবারও চালু করা হয়েছে যাতে বিমান চলাচল শুরু হতে পারে। মঙ্গলবার সন্ধ্যায় লুইসভিলে মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় দুর্ঘটনায় 7 জন নিহত হয়, আহত 11 জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এফএ জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল ম্যাকডোনাল্ড ডগলাস MD-11 মডেলের। নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ মিসাইল তৈরির কাজ শুরু করেছে রাশিয়া। এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে 3 গুণ বেশি হবে। মস্কোতে এক রাষ্ট্রীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন ঘোষণা দিয়েছেন। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে পুতিন রাশিয়ার বুরেভেস্তনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং পোসেইডন মানববিহীন ডুবোযান তৈরির সাথে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন। এ সময় পুতিন বলেন, রাশিয়া বর্তমানে বুরেভেস্তনিক এবং পোসেইডনের মতো নতুন প্রজন্মের অস্ত্র তৈরির কাজও শুরু করেছে। অধিকৃত পশ্চিম তীরে 2টি ফিলিস্তিনি কৃষি খামার ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় একটি খামারের কয়েক হাজার মুরগিও হত্যা করে তারা। সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদন মতে, জেনিনের পশ্চিমে উম্মে আল রিহান নামের একটি গ্রামে ইসরায়েলি সেনারা একটি মুরগির খামারে হামলা চালায়। এ সময় খামারের 7,000 মুরগিকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করা হয়। সেই সাথে খামারটি ভেঙে ফেলা হয়। এছাড়া বেথলহেমের পশ্চিমে ওয়াদি কুফিনে ইসরায়েলি সেনারা স্থানীয় কৃষকের একটি কৃষি খামার ভেঙে ফেলে। যুদ্ধবিধ্বস্ত গাজা শিশুদের জন্য টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে জাতিসংঘ। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে বলা হয়, যুদ্ধের কারণে গত 2 বছরে গাজায় পূর্ণ মাত্রায় টিকাদান কর্মসূচি পরিচালনা করা যায়নি, ফলে সেখানে অনেক শিশু টিকা পায়নি। তথ্য অনুযায়ী টিকা বঞ্চিত এসব শিশুর সংখ্যা অন্তত 44,000। এই শিশুদের টিকার আওতায় আনতেই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক গণ অভ্যুত্থানে সরকার পতনের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নেপাল। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, 2026 সালের মার্চে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এখনো পর্যন্ত 125টি রাজনৈতিক দল নিবন্ধন করেছে। আরও 2 সপ্তাহ পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়া চালু থাকবে।
ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় কালমাইগের আঘাতে 114 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও 127 জন, আহত অন্তত 82 জন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক লাখ মানুষ। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়টি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশটির জনবহুল কেন্দ্রীয় দ্বীপ সেবুতে, যেখানে 71 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মালয়েশিয়ার সেকিনচানে ধান ক্ষেত হয়ে উঠেছে দর্শনার্থীদের ঘুরে বেড়ানোর স্থান। আধুনিক পদ্ধতিতে ধান উৎপাদনে মিলছে অভূতপূর্ব সাফল্য। কৃষিকাজে যুক্তদের বেশিরভাগই বাংলাদেশি। শ্রম আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় কৃষকদের কাছেও বেশ প্রিয় হয়ে উঠেছেন তারা। মালয়েশিয়ার সেকিনচান ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। যতদূর চোখ যায় সবুজ ধানক্ষেত, এর মাঝে পিচ ঢালা পথ। রাস্তার দুপাশে গড়ে উঠেছে হোটেল, মোটেল, রেস্তোরাঁ। সেখানে দর্শনার্থীদের ঘুরে বেড়ানোর পাশাপাশি ছবি তোলার ব্যবস্থাও রয়েছে। দেখে বোঝার উপায় নেই এটা শুধুই একটা ধান ক্ষেত। একদম আমরা বাংলাদেশে যে ধান চাষ করি, সেম ধানের ক্ষেতের মধ্যে আমরা ঘুরতে পারি। আবার ফলের বাগান আছে, ফলের বাগান থেকে ন্যাচারাল ফল পারতে পারি। রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে সেলানগড় রাজ্যের সীমান্ত লাগোয়া শহর সেকিনচান। মূলত ধান উৎপাদনের জন্য বিখ্যাত এই শহর। এখানকার মাটি এতটাই উর্বর যে প্রতি হেক্টর জমিতে প্রায় 13 টন ধান উৎপাদন হয়। শতাব্দীর পর শতাব্দী ধান উৎপাদনের এই প্রক্রিয়াকে দর্শনার্থীদের কাছে তুলে ধরতে গড়ে তোলা হয়েছে প্যাডি গ্যালারি, যেখানে স্থানীয় কৃষি ও কৃষকদের ইতিহাস আর ঐতিহ্য সগৌরবে তুলে ধরা হয়েছে। পাহাড় পর্বতে ঘেরা মালয়েশিয়ার সমতল এই অঞ্চলে কৃষিকাজে জড়িতদের বেশিরভাগই বাংলাদেশি। ধানের পাশাপাশি সবজি উৎপাদন করেও দারুণ সফল তারা। পানির লাইনগুলো সবই সরকারিরা করে রেখেছে, সেই জন্য আমরা পানির লাইনটা সুবিধে পাই। এখানে মনে করেন ফসল দিগো নয়, বাংলাদেশ ছাড়া এত হয় যে মনে করেন ধারণার বাইরে। সেকিনচানের কৃষকদের সহযোগিতায় পর্যাপ্ত পানি সেচের ব্যবস্থা থেকে শুরু করে সার প্রয়োগ, এমনকি উৎপাদনের পর তা বিক্রয়েও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সরকারি বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান। মোস্তফা ইমরান রাজু, 71, সেকিনচান, মালয়েশিয়া। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, 71 সাথে থাকুন।